একটি সংখ্যা আজ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। 9,38,000 কোটি টাকা। এটি শুধু একটি বাজেট নয়, এটি হতে পারে একটি নতুন অর্থনৈতিক যাত্রার শুরু অথবা আরেকটি বড় সুযোগ হারানোর গল্প। প্রশ্ন হলো, এই বিশাল বাজেট কি সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনবে, নাকি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি এই বাজেটের সঠিক ব্যবহার হয় তাহলে বাংলাদেশে কি কি পরিবর্তন আসতে পারে? 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, আর বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপি এর প্রায় 3.6%। সরকারি বাজেট বক্তৃতা অনুযায়ী এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 3 লাখ কোটি টাকা। এই সংখ্যাগুলো শুধু অর্থনীতির হিসাব নয়, এগুলোর ভেতরে লুকিয়ে আছে রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থান, প্রযুক্তি, বিনিয়োগ এবং সামাজিক নিরাপত্তার ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, সংখ্যা বড় হলেই কি উন্নয়ন বড় হয়? না, উন্নয়ন বড় হয় তখনই যখন বাজেটের টাকা সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিকভাবে ব্যবহার হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 9,38,000 কোটি টাকার এই বাজেটের টাকা যাবে কোথায়? কারণ একটি বাজেট বুঝতে হলে শুধু মোট অঙ্ক দেখলেই হবে না, দেখতে হবে রাষ্ট্র কোন খাতকে অগ্রাধিকার দিচ্ছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা, অর্থাৎ দরিদ্র, প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষ, রাষ্ট্রের সুরক্ষা কাঠামোর বড় অংশ এখানে। বাংলাদেশ সংবাদ সংস্থা বা বিএসএস এর বাজেট রিপোর্টেও এই বরাদ্দের সংখ্যা উল্লেখ করা হয়েছে। এডিপি বা উন্নয়ন বাজেটের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে পরিবহন ও যোগাযোগ খাতে, 50,092 কোটি টাকা। এরপর শিক্ষা খাতে 47,591 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে 35,535 কোটি টাকা রাখা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বা বিএসএস এর তথ্য অনুযায়ী এগুলো এডিপি এর যথাক্রমে 16.7%, 15.86% এবং 11.84%। আর বড় মন্ত্রণালয় বিভাগের দিক থেকে দেখলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই 5টি খাত মিলেই পেতে পারে 2,21,224 কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের প্রায় 1/4। তাহলে ছবিটা পরিষ্কার, এই বাজেটের বড় ফোকাস হলো মানুষ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং রাষ্ট্রীয় সক্ষমতা। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, এই টাকা কি সত্যি মানুষের কাছে পৌঁছাবে, নাকি মাঝপথেই আটকে যাবে ফাইল, প্রকল্প আর দুর্বল বাস্তবায়নের জালে? একটি বাজেট শুধু ঘোষণায় সফল হয় না, সফল হয় বাস্তবায়নে। বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এখানে, কারণ টাকা বরাদ্দ করা সহজ, কিন্তু প্রকল্প সময় মতো শেষ করা কঠিন। পরিকল্পনা করা সহজ, কিন্তু দুর্নীতি, অপচয়, দেরি এবং দুর্বল মনিটরিং ঠেকানো কঠিন। এই বাজেটের সবচেয়ে বড় পরীক্ষা হবে 3টি জায়গায়: 1. রাজস্ব আদায়, 2. উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, 3. সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন। যদি এই 3 জায়গায় সরকার সফল হয়, তাহলে এই বাজেট শুধু একটি অর্থ বছরের বাজেট থাকবে না, এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের ভিত্তি। প্রথম বড় পরিবর্তন আসতে পারে শিক্ষা ও দক্ষ মানব সম্পদে। বাজেটে শিক্ষা, দক্ষতা, ডিজিটাল লিটারেসি, কোডিং, এআই, রোবোটিক্স, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সরকারি বাজেট বক্তৃতায় শিক্ষা খাতে ভবিষ্যতে জিডিপি এর 5% পর্যন্ত বরাদ্দ বাড়ানোর লক্ষ্য উল্লেখ আছে। যদি এই বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হয়, তাহলে পরিবর্তনগুলো হতে পারে খুব বাস্তব। স্কুলে শুধু বই মুখস্থ নয়, শিক্ষার্থীরা শিখবে কোডিং, প্রবলেম সলভিং, এআই টুলস, কমিউনিকেশন স্কিল। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি নয়, শিক্ষার্থীরা পাবে ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং, ইন্টার্নশিপ, রিসার্চ সাপোর্ট এবং এন্টারপ্রেনিয়রশিপ সুযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেশে তৈরি হতে পারে এমন একটি প্রজন্ম যারা শুধু চাকরি খুঁজবে না, বরং চাকরি তৈরি করবে। দ্বিতীয় বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য খাতে। বাংলাদেশে অনেক পরিবার এখনও চিকিৎসার খরচ সামলাতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়ে। বাজেটে স্বাস্থ্য খাতকে ভবিষ্যতে আরও বড় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে এবং 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য বরাদ্দ জিডিপি এর 1.01% নেওয়ার কথা বাজেট বক্তৃতায় উল্লেখ আছে। যদি এই টাকা ঠিকভাবে ব্যবহার হয়, তাহলে উপজেলা হাসপাতাল শক্তিশালী হতে পারে, ডায়াগনস্টিক সুবিধা বাড়তে পারে, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নত হতে পারে, গ্রামে বসেই মানুষ ভালো চিকিৎসার সুযোগ পেতে পারে। একটি দেশের উন্নয়ন শুধু ফ্লাইওভার দিয়ে মাপা যায় না, মাপা যায় একজন সাধারণ মানুষ অসুস্থ হলে কত দ্রুত, কত কম খরচে, কত ভালো চিকিৎসা পাচ্ছে।
তৃতীয় বড় পরিবর্তন আসতে পারে কর্মসংস্থান ও বিনিয়োগে। বাজেটে ব্যবসা সহজ করা, সিঙ্গেল উইন্ডো সার্ভিস, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন এবং প্রাইভেট সেক্টর গ্রোথের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী ব্যবসায়িক অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়া অনলাইনে এনে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনাও বাজেটে আলোচিত হয়েছে। এর অর্থ কি? এর অর্থ একজন উদ্যোক্তা যদি ব্যবসা শুরু করতে চান, তাকে মাসের পর মাস অফিসে ঘুরতে হবে না। একজন বিনিয়োগকারী যদি কারখানা করতে চান, অনুমোদনের জটিলতা কমতে পারে। একজন তরুণ যদি স্টার্ট আপ করতে চান, তার সামনে নতুন দরজা খুলতে পারে। সঠিক বাস্তবায়ন হলে বাংলাদেশে তৈরি হতে পারে নতুন শিল্প, নতুন এসএমই, নতুন স্টার্ট আপ, নতুন এক্সপোর্ট সেক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন চাকরি। চতুর্থ পরিবর্তন আসতে পারে প্রযুক্তি খাতে। বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের ওপর ইম্পোর্ট ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব আছে। এসএসডির ক্ষেত্রেও কর কমানোর প্রস্তাব রয়েছে। এটি ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এর প্রভাব বড়। কম দামে কম্পিউটার পাওয়া গেলে শিক্ষার্থীরা উপকৃত হবে, ফ্রিল্যান্সাররা উপকৃত হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, স্টার্ট আপ সব জায়গায় ডিজিটাল অ্যাক্সেস বাড়বে। যদি এর সঙ্গে এআই ট্রেনিং, ডিজিটাল পাবলিক সার্ভিস, ই গভর্নেন্স এবং সাইবার সিকিউরিটি যুক্ত করা যায়, তাহলে বাংলাদেশ শুধু প্রযুক্তির ব্যবহারকারী দেশ থাকবে না, বাংলাদেশ হতে পারে প্রযুক্তি উদ্ভাবনের দেশ। পঞ্চম পরিবর্তন আসতে পারে সামাজিক নিরাপত্তায়। 2026-27 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় ফ্যামিলি কার্ড প্রোগ্রাম, G2P পেমেন্ট, ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি এবং ইউনিভার্সাল পেনশন স্কিম আরও কার্যকর করার কথা বলা হয়েছে। যদি এই ব্যবস্থা স্বচ্ছ হয়, তাহলে ভাতা যাবে প্রকৃত মানুষের কাছে। যদি ডেটা সঠিক হয়, তাহলে বাদ পড়বে না দরিদ্র পরিবার। যদি লিকেজ বন্ধ হয়, তাহলে একই টাকায় আরও বেশি মানুষ সুবিধা পাবে। এই জায়গায় সঠিক ব্যবহার হলে একজন বৃদ্ধ মানুষ, একজন বিধবা নারী, একজন প্রতিবন্ধী নাগরিক, একজন নিম্ন আয়ের শ্রমিক সবাই রাষ্ট্রের সুরক্ষার ভেতরে আসতে পারেন। বাজেটের মানবিকতা এখানেই। কিন্তু এই গল্পের একটি অন্ধকার দিকও আছে। যদি রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হয়, ঘাটতি বাড়বে। যদি উন্নয়ন প্রকল্প সময় মতো শেষ না হয়, খরচ বাড়বে, সুবিধা দেরিতে আসবে। যদি ঋণের টাকা উৎপাদনশীল খাতে না যায়, ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ বাড়বে। যদি সামাজিক নিরাপত্তার টাকা ভুল হাতে যায়, দরিদ্র মানুষ বঞ্চিত হবে। আর যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে বড় বাজেটের পরও সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোটই থেকে যাবে। তাই এই বাজেটের মূল প্রশ্ন হলো, বরাদ্দ কত সেটা নয়, বরাদ্দের ফলাফল কি সেটাই আসল। তাহলে সঠিক ব্যবহার হলে বাংলাদেশে কি পরিবর্তন আসতে পারে? একটি দক্ষ প্রজন্ম তৈরি হতে পারে, যারা এআই, টেকনোলজি, রিসার্চ এবং এন্টারপ্রেনারশিপের নেতৃত্ব দেবে। একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হতে পারে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য সর্বস্ব হারাবে না। একটি বিনিয়োগ বান্ধব অর্থনীতি তৈরি হতে পারে, যেখানে তরুণরা চাকরির অপেক্ষায় থাকবে না, নিজেরাই প্রতিষ্ঠান গড়বে। একটি ডিজিটাল রাষ্ট্র তৈরি হতে পারে, যেখানে সেবা পেতে ঘুষ, দালাল, ফাইলের দরুর এসব কমে আসবে। একটি মানবিক সমাজ তৈরি হতে পারে, যেখানে সবচেয়ে দুর্বল মানুষটিও রাষ্ট্রের সুরক্ষা পাবে। কিন্তু এর জন্য প্রয়োজন শুধু বাজেট নয়, প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষ বাস্তবায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা। কারণ বাজেট কাগজে লেখা একটি সংখ্যা নয়, বাজেট হলো একটি দেশের অগ্রাধিকার, একটি দেশের নৈতিক অবস্থান, একটি দেশের ভবিষ্যতের ঘোষণা। আর আজকের প্রশ্ন একটাই, 9,38,000 কোটি টাকার এই বাজেট বাংলাদেশকে কি সত্যিই বদলে দিতে পারবে? উত্তর নির্ভর করছে আমরা কিভাবে এই টাকা ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, এই বাজেট নিয়ে কোন বয়সের নাগরিক কি দেখবে? কারণ বাজেট সবার জন্য এক নয়। একজন তরুণ যেটা খুঁজবে, একজন মধ্যবয়স্ক মানুষ সেটা খুঁজবে না। আর একজন সিনিয়র সিটিজেনের চিন্তা আবার সম্পূর্ণ আলাদা। প্রথমে আসি জেমজি বা তরুণ প্রজন্মের কথায়। তাদের নজর থাকবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, এআই, কোডিং, ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ, ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের উপর। কারণ এই প্রজন্ম শুধু ডিগ্রি চায় না, তারা চায় স্কিল, অপরচুনিটি, ডিজিটাল অ্যাক্সেস এবং গ্লোবাল কম্পিটিটিভনেস। এই বাজেট যদি শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থান খাতে কার্যকরভাবে ব্যবহার হয়, তাহলে জেনজি প্রজন্মের জন্য তৈরি হতে পারে নতুন সম্ভাবনার দরজা। এরপর আসি মধ্যবয়স্ক নাগরিকদের কথায়। তাদের সবচেয়ে বড় চিন্তা পরিবারের খরচ, সন্তানের শিক্ষা, চিকিৎসা, চাকরির নিরাপত্তা, ব্যবসার পরিবেশ এবং বাজার দর। তারা দেখবে মূল্যস্ফীতি কমছে কিনা, আয় বাড়ছে কিনা, কর কাঠামো কতটা সহনীয়, ব্যবসা করা সহজ হচ্ছে কিনা এবং পরিবারের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমছে কিনা। কারণ মধ্যবয়স্ক মানুষই সাধারণত পরিবারের প্রধান অর্থনৈতিক চাপ বহন করে। আর শেষে আসি সিনিয়র সিটিজেনদের কথায়। তাদের নজর থাকবে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পেনশন, ভাতা, ওষুধের খরচ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপর। একজন প্রবীণ নাগরিকের কাছে বাজেটের সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাষ্ট্র কি তার পাশে আছে? তাই এই বাজেটের সফলতা শুধু জিডিপি গ্রোথ দিয়ে মাপা যাবে না, মাপতে হবে তরুণদের জন্য সুযোগ তৈরি হলো কিনা, মধ্যবয়স্ক মানুষের সংসারের চাপ কমলো কিনা, আর প্রবীণ নাগরিকরা নিরাপত্তা ও সম্মান পেলেন কিনা। কারণ একটি ভালো বাজেট শুধু অর্থনীতিকে এগিয়ে নেয় না, একটি ভালো বাজেট প্রতিটি প্রজন্মকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে।
আপনার মতে এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কোনটি হওয়া উচিত? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নাকি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ বাজেটের আলোচনা শুধু অর্থনীতিবিদদের জন্য নয়, এটি প্রতিটি নাগরিকের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমি এম মারুফ আলম জেমস, সহকারী সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রযুক্তি, জনসেবা ও প্রশাসনিক রূপান্তর নিয়ে আমাদের এই আড্ডা চলমান থাকবে।